Hi guys, this is Saifuddin Malik. Today we are going to discuss on Killing a Tree written by J.F. Patel. Before discuss, we recite it, then we analyze its line by line, inner and outer meaning, and also its Bengali meaning. Let's start. It takes much time to kill a tree. Not a simple jab of the knife will do it. It has grown, slowly consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous hide, sprouting leaves. So, hack and chop, but this alone wouldn't do it. Not so much pain will do it. The bleeding bark will heal, and from close to the ground will rise curled green twigs, miniature boughs which, if unchecked, will expand again to former size. No, the root is to be pulled out of the anchoring earth. It is to be roped, tied, and pulled out, snapped out, or pulled out entirely. Out from the earth cave, and the strength of the tree exposed, the source white and wet, the most sensitive hidden for years inside the earth. Then the matter of scorching and choking in sun and air, browning, hardening, twisting, withering, and then it is done. Now, we know about J.F. Patel. J.F. Patel, 1940, is a renowned Indian poet, playwright and painter. J.F. Patel, যার জন্ম 1940 খ্রিস্টাব্দে, তিনি একজন বিখ্যাত ভারতীয় কবি, নাট্যকার এবং চিত্রকার, বা তিনি শিল্পী, তিনি ছবি আঁকেন। In his poetry, Patel used a syncopated rhythm. তাঁর কবিতায় J.F. Patel তিনি ব্যবহার করেন syncopated rhythm মানে তাল বা ছন্দ বদলানো। ছন্দ এবং তালটা যে বদলে দেওয়া হয়, syncopated মানে হচ্ছে তাল বা ছন্দ বদলে দেওয়া। এই রিদমটা তিনি অনুসরণ করেন। He brings the flavor of everyday speech in his poetry. তিনি দৈনন্দিন জীবনের যে সমস্ত কথাগুলো ব্যবহৃত হয়, সেই সমস্ত কথাগুলোই নিয়ে তাঁর কবিতার সৌন্দর্য তিনি বৃদ্ধি করেন। Some of his notable works are Mirroring, 1991, How Do You Withstand Body, 1976. তার উল্লেখযোগ্য কাজ মিররিং, তারপরেই দেখতে পাচ্ছ হাউ ডু ইউ উইথস্ট্যান্ড ইন বডি। তার আগে আমরা একটু জেনে নিই যে আলোচনা করিনি J.F. প্যাটেল তিনি তো একদিকে নাট্যকার, একদিকে চিত্রশিল্পী এবং কবি, এবং তাছাড়াও তিনি একজন পেশায় ডাক্তার ছিলেন, চিকিৎসক ছিলেন, প্রফেশনালি ডক্টর। এবং তিনি হিউম্যান বডির যে সমস্ত বিভিন্ন পার্ট, সেই পার্টগুলো কি এবং যে সমস্ত অ্যাক্টিভিটিস, সেইগুলো তিনি ব্যবহার করেন তার বিভিন্ন লেখনীতে। আমরা এই কবিতার মধ্যেও পেয়ে যাব। এই কবিতার মধ্যে কবি যে জিনিসগুলো ব্যবহার করেছেন সেটা হচ্ছে যে
প্রকৃতির প্রতি মানুষের নিষ্ঠুরতার যে উদ্বেগ আর তিক্ততা, সেই জিনিসটা তিনি তুলে ধরেছেন। যে মানুষ প্রকৃতির প্রতি কী রূপ নিষ্ঠুর, সেই জিনিসটা এই কবিতার মধ্যে তিনি খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন। আমরা একটু আলোচনা করে নিই যে এই কবিতায় কবি কি করেছেন। কবি বলতে চাচ্ছেন যে the poem present a vivid picture of man's cruelty towards nature. এই কবিতায় মানুষের যে নিষ্ঠুরতা প্রকৃতির প্রতি, সেটা খুব স্পষ্টভাবে তিনি তুলে ধরেছেন। এখানে এই কবিতায় গাছ, দ্য ট্রি ইজ এ সিম্বল অফ নেচার সারাউন্ডিং আস, মানে এই কবিতায় কবি গাছটাকে একটা সিম্বল হিসাবে ব্যবহার করেছেন, চিহ্ন হিসেবে ব্যবহার করেছেন, যে গাছটা কি করে আমাদের প্রকৃতিকে চারিদিকে ঘিরে রেখে দেয়। তিনি এখানে অনেক কিছু লিটারারি ডিভাইসও ইউজ করেছেন, যেরকম ফিগার অফ স্পিচ ইউজ করেছেন। তিনি ইউজ করেছেন তার কবিতায় অনেক জায়গায় আয়রনি ব্যবহার করেছেন। তাছাড়া তিনি ব্যবহার করেছেন ফ্রি ভার্স ব্যবহার করেছেন, পার্সনিফিকেশন ব্যবহার করেছেন, সিম্বলিজম ব্যবহার করেছেন। এগুলো আমি একটু একটু করে তোমাদেরকে ধারণা আমি দিয়ে দেবো। বিভিন্ন জিনিসগুলো যে তিনি ইউজ করেছেন তার ধারণাগুলো আমি পড়তে পড়তে দিয়ে দেবো। এই জায়গায় দেখো, দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম ডান টু দ্য এনভায়রনমেন্ট বাই হিউম্যান বিংস। In a voice of sarcasm and irony, the poet speaks of man's violence and impatience towards nature. The poem is written in free verse. এই যে আমি একটু আগে বললাম ফ্রি ভার্স, এই সমস্ত জিনিসগুলো আমি একটু করে ধারণা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। ফ্রি ভার্সটা কি? প্রথমেই বলি ফ্রি ভার্স। এই দেখো ফ্রি ভার্স রয়েছে। ফ্রি ভার্স হচ্ছে, একটু লিখে নিতে পারো, ফ্রি ভার্স ইজ অ্যান ওপেন ফর্ম অফ পোয়েট্রি। ইট ডাজ নট ইউজ কনসিস্টেন্ট মিটার, প্যাটার্ন অ্যান্ড রাইম। ফ্রি ভার্স হচ্ছে এমন একটা পোয়েট্রি, যে পোয়েট্রিটা কোনো মিটার, প্যাটার্ন বা রাইম মেনটেন করে না, কিছুটা গদ্যরূপ বলা যেতে পারে এই ধরনের কবিতা। ঠিক আছে, তারপরে একটু বলে দিই আয়রনি কি জিনিস। আমরা আয়রনি পেয়ে যাব পড়তে গিয়ে। আয়রনি লিখে নাও তোমরা। আয়রনি, ইন আয়রনি the real meaning is exactly the opposite of that is literarily conveyed. মানে আমি একটা মানে বলবো, মানে একটা অন্য বোঝাবে, এটা হচ্ছে আয়রনি। পার্সনিফিকেশন ইজ এ ফিগার অফ স্পিচ, দ্যাট একটা ফিগার অফ স্পিচ যেটা গিভস হিউম্যান কোয়ালিটি টু লাইফলেস অবজেক্ট। পার্সনিফিকেশন হচ্ছে একটা যে অবজেক্ট, যে বস্তুর প্রাণ নেই, তার উপর প্রাণ সত্তা আরোপ করা হয়, একে পার্সনিফিকেশন বলে। সিম্বলিজম কি জিনিস? সিম্বলিজম হচ্ছে এ সিম্বল ইজ এনিথিং দ্যাট রিপ্রেজেন্টস অর সাজেস্ট অ্যান আইডিয়া, ইমেজ, বিলিফ অর অ্যাকশন। দেখবে খুব সহজভাবে সিম্বলিজম বলতে কি বোঝায়? সহজভাবে সিম্বলিজম বলতে দেখবে প্লাস চিহ্ন দিয়ে কি বোঝায়? সেটা মেডিকেল, লাল রঙের প্লাস চিহ্ন, ঠিক এইরকমই। তারপর অনেক জায়গায় রোড সাইডে দেখবে তিনটে লাইট থাকে, একটা রেড থাকে, একটা গ্রিন থাকে, আর কি থাকে? একটা ইয়েলো থাকে। রেড মানে সিগন্যাল, রেড সিগন্যাল মানে তোমাকে থামতে হবে, ইয়েলো সিগন্যাল মানে তোমাকে রেডি হতে হবে, গ্রিন সিগন্যাল মানে তুমি যাওয়ার অনুমতি পাবে।
ঠিক এরকমই এই কবিতার মধ্যে তিনটে ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। আমি একটু পরে ডিসকাসে আসছি। সেটা হচ্ছে আইরনি, পার্সনিফিকেশন আর সিম্বলিজম, এই তিনটে ফিগার অফ স্পিচ। ঠিক আছে, এবার আমরা কি করব, কবিতার মধ্যে চলে যাব। It takes much time to kill a tree. It takes, এটা নেয় অনেক সময় একটা গাছকে মারতে। Not a simple jab of the knife will do it. ছুরির সামান্য আঘাতে এটা সম্ভব হয় না। উইল ডু ইট মানে এটা করতে পারে না, একটা গাছকে মারতে পারে না, বা ছুরির সামান্য আঘাতে একটা গাছ মরে না। It has grown slow, consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous hide, sprouting leaves. It has grown slowly. It has grown slowly. এটা ধীরে ধীরে বেড়ে ওঠে। কনজিউমিং মানে শোষণ করা। কি শোষণ করে? দ্য আর্থ। আর্থ শোষণ করা বলতে আর্থকে কি শোষণ করা যায়? কি শোষণ করে? কনজিউমিং দ্য আর্থ মানে টেকিং নিউট্রিয়েন্টস অর লাইফ গিভিং এলিমেন্টস ফ্রম দ্য আর্থ। পৃথিবী থেকে পুষ্টিকর বা জীবনদায়ী উপাদান গ্রহণ করে বা শোষণ করে। তাহলে কনজিউমিং মানে হচ্ছে শোষণ করা। আর কি শোষণ করে? দ্য নিউট্রিয়েন্টস, খাদ্য উপাদান শোষণ করে। কোথা থেকে? পৃথিবী থেকে। কিভাবে শোষণ করে? তোমরা সবাই জানো, গাছ তার শিকড় দিয়ে শোষণ করে। আর কি হয়? রাইজিং আউট অফ ইট। রাইজিং আউট অফ ইট মানে উপরের দিকে বেড়ে ওঠে। ফিডিং আপন ইটস ক্রাস্ট। ফিডিং আপন খাদ্য গ্রহণ করে। ক্রাস্ট মানে হচ্ছে পৃথিবীর উপরের ত্বক। দ্য আউটার লেয়ার অফ দ্য আর্থ, এখানে পৃথিবীর উপরিভাগে কাছ থেকে কি করে? ক্রাস্ট বলতে আপন ক্রাস্ট, ইটস বলতে আর্থ। তাহলে পৃথিবীর উপরিভাগ থেকে উপাদান রস শোষণ করে। আর কি গ্রহণ করে? অ্যাবজর্বিং। অ্যাবজর্বিং মানে হচ্ছে ধীরে ধীরে শোষণ করে নেওয়া। কি করে? অ্যাবজর্বিং শোষণ করে ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার। তোমরা জানো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা তোমরা এর আগে পড়েছো। তোমরা জানো সালোক সংশ্লেষ করতে গেলে কি হয়? সূর্যালোক, বাতাসের অক্সিজেন আর মূল দ্বারা শোষিত খনিজ লবণ, জল ইত্যাদি। ঠিক এরকমই কি অ্যাবজর্ব করে? সানলাইট, সূর্যালোক, এয়ার, বাতাসে অক্সিজেন, আর বাতাসে কার্বন ডাইঅক্সাইড, ভুল হলো, সরি, বাতাসে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার। এইগুলো শোষণ করে নেয় বছরের পর বছর ধরে, এবং সে কি করে? বেড়ে উঠতে থাকে। আর কি হয়? অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড স্প্রাউটিং লিভস। আর কি হয়? তার লেপ্রাস, অ্যাকচুয়ালি লেপ্রাস মানে হচ্ছে কুষ্ঠ, তার কুষ্ঠ ভরা ছাল চামড়ায় থেকে স্প্রাউটিং লিভস, কচি পাতা গজিয়ে ওঠে। কচি পাতা গজিয়ে ওঠে। বুঝতে পারলে? তাহলে একটা গাছ কি করে? slowly consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous hide and sprouting leaves. এই সমস্ত জিনিসগুলোকে গ্রহণ করে এবং গাছ কি হয়? তার ওই এবড়ো ছাল থেকে কচি পাতা বার হয়ে ওঠে এবং গাছ ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাহলে
আমরা ফার্স্ট স্ট্যাঞ্জাটা এটুকু জানতে পারি যে একটা গাছকে বড় হতে গেলে তার কি কি জিনিসগুলো প্রয়োজন এবং সে কি কি ভাবে বেড়ে ওঠে। তাই তুমি একটা সিম্পল ছুরির আঘাতে একটা গাছকে তুমি মারতে পারবে না। তুমি দেখবে, যদি মনে করো একটা গাছের ডাল তুমি ছুরি দিয়ে কেটে দাও, যদি ভাবো এই ডালটা কেটে দেবো গাছটা মারা যাবে, এই ধারণাটা ভুল। কারণ সে ডাল কাটলে গাছটা মরে না, বরঞ্চ সেই ডালের পাশ থেকে আবার একটা ছোট ডাল বার হয়। এটা তোমরা লক্ষ্য করে থাকবে। লেপ্রাস মানে কুষ্ঠ। লেপ্রাস মানে হচ্ছে কুষ্ঠ রোগ। এবার কুষ্ঠ রোগটা হয় মানুষের, কিন্তু গাছের হয় না। এই যে আমি আগে বলেছিলাম যে জি প্যাটেল একজন প্রফেশনালি ডক্টর ছিলেন এবং তার এই জিনিসগুলো কবিতার মধ্যে বিভিন্ন মেডিকেল আমরা টার্ম এখানে পাবো, এবং হিউম্যান বডি যে সমস্ত ক্রিয়াকলাপগুলো করে সেরকমই আমরা কিছু ক্রিয়াকলাপ গাছের ক্ষেত্রেও দেখতে পাবো। তাহলে এখানে দেখো পেলাম লেপ্রাস হাইট। লেপ্রাস মানে কি বললাম? লেপ্রাস মানে কুষ্ঠ। এখানে হাইট মানে হচ্ছে স্কিন বা চামড়া। তাহলে এখানে গাছের এবড়ো খেবড়ো ছাল থেকে এই জায়গাটা আমি বলতে পারি যে আয়রনি একটা ব্যবহার হচ্ছে। কীরকম আয়রনি ব্যবহার হচ্ছে এই জায়গায় দেখো। লেপ্রাস হাইট মানে কি বললাম? যে লেপ্রাস মানে কুষ্ঠ, হাইট মানে এখানে স্কিন বা চামড়া। তাহলে কুষ্ঠ রোগ যেটা, সেটা কিসের নির্দেশ করে, কি ইন্ডিকেশন করে? এই এক্সপ্রেশনটা হচ্ছে আয়রনিক্যাল এক্সপ্রেশন। লেপ্রাস হাইটটা আয়রনিক্যাল কেন? লেপ্রাস ইউজুয়ালি ইটস অ্যাওয়ে দ্য বডি অ্যান্ড হ্যাম্পার নর্মাল গ্রোথ। কুষ্ঠরোগ সাধারণত শরীরকে নষ্ট করে এবং স্বাভাবিক বৃদ্ধি প্রতিহত করে। কিন্তু এখানে কুষ্ঠ আক্রান্ত চামড়া হলো বৃদ্ধির উৎস। ওই চামড়া থেকেই কি হচ্ছে? নতুন পাতা গজাচ্ছে। তাহলে এটা একটা আয়রনিক্যাল এক্সপ্রেশন। আমরা আয়রনি একটু আগে আলোচনা করলাম, এই এক্সপ্রেশনটা হচ্ছে আয়রনিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে। আর একটা আয়রনি এটা হতে পারে যে এই কবিতাটাই একটা আয়রনিক্যাল। দ্য পোয়েম ইজ আয়রনিক্যাল। আয়রনিক্যাল কেন? যে ম্যানস কিলিং হিজ বেস্ট ফ্রেন্ড। মানুষ কি করছে? তার সব থেকে কাছের বন্ধুকে মেরে ফেলছে। দ্য ইনসেনসিটিভ অ্যাক্ট অফ কিলিং এ ট্রি ইজ কোয়াইট আনএক্সপেক্টেড। ইনসেনসিটিভ এরকম অমানবিকভাবে গাছকে মেরে ফেলা, এটা একদম অপ্রত্যাশিত। গাছের কাছ থেকেই মানুষ সব কিছু পাচ্ছে, অথচ মানুষই গাছকে মেরে ফেলছে। মানুষ গাছকে মেরে ফেলছে না, মানুষ তার নিজেকে মেরে ফেলছে। কারণ কি? যদি আমরা ডিফরেস্টেশন, এই কবিতার আরেকটা যেটা বড় দিক, সেটা ডিফরেস্টেশন মানে বৃক্ষচ্ছেদন। মানুষ অবিচারভাবে বৃক্ষচ্ছেদন করছে। বৃক্ষচ্ছেদন করা মানে শুধু বৃক্ষ কি মেরে ফেলা নয়, মানুষ তার ভবিষ্যৎটাকে নষ্ট করছে। এই ডিসকাসটা করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে, আমি ওটা ছেড়ে দিচ্ছি, আমি পরের স্ট্যাঞ্জায় চলে আসি। সো হ্যাক অ্যান্ড চপ, বাট দিস অ্যালন উডন্ট ডু ইট, নট সো মাচ পেন উইল ডু ইট। তারপর দেখো, সো হ্যাক অ্যান্ড চপ, সুতরাং হ্যাক মানে হচ্ছে আঘাত করে টুকরো টুকরো করে ফেলা, বা ভীষণ জোরালো আঘাত করে কেটে টুকরো টুকরো করে দেওয়া। আর চপ মানে টুকরো টুকরো করে দেওয়া। যেহেতু ছুরির সামান্য আঘাতে গাছকে মেরে ফেলতে পারে না, তাই এটিকে ভীষণ জোরালো আঘাত করে কেটে টুকরো টুকরো করতে হবে। তাহলে কি করতে হবে? সো হ্যাকড অ্যান্ড চপ।
তাই আঘাত হানা হবে, কেটে টুকরো টুকরো করা হবে, বাট কিন্তু দিস অ্যালন উডন্ট ডু ইট, কিন্তু এতেও কিছু হবে না। শুধু এইটা করেও তুমি একটা গাছকে মেরে ফেলতে পারবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, যন্ত্রণাও পাবে না বেশি কিছু করতে, বা যন্ত্রণাও পারবে না বেশি কিছু করতে। মানে মনে করো প্রচণ্ড যন্ত্রণা হবে, কিন্তু এই যন্ত্রণাটাও গাছটাকে কিন্তু মেরে ফেলতে পারবে না। যে এত যন্ত্রণা হচ্ছে, এবার যন্ত্রণার জন্য গাছটা মরে যাবে তাও নয়। তুমি যদি গাছ কেটে টুকরো টুকরো করো ডালগুলোকে, তাহলেও কিন্তু ওর প্রচুর যন্ত্রণা হবে, ওই যন্ত্রণাটাও এর কিন্তু কিছু করতে পারবে না। তোমরা এর আগেই জানো বা জেনেছো যে আচার্য জগদীশচন্দ্র বোস তিনি প্রমাণ করে দিয়েছিলেন গাছে প্রাণ আছে। একটা মানুষকে কাটলে যেরকম কষ্ট পায়, সেরকম গাছকে কাটলেও ঠিক একইভাবেই কষ্ট পায়। মানুষের যেরকম আঙ্গুল, হাত পা বা দেহের যে কোনো অঙ্গ কেটে গেলে ব্লিডিং হয়, অনুরূপভাবে গাছের যে কোনো শাখা প্রশাখা বা শিকড় যে কোনো অংশে তুমি যদি কেটে দাও, সেখানেও ব্লিডিং হয়। তোমরা দেখবে অনেক গাছে আঠা বেরিয়ে আসে, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ব্লাড। লিটারালি প্রকৃত ব্লাড তো একবারই নয়, কিন্তু সাহিত্যিকভাবে এটা কল্পনা করে নেওয়া হয়েছে ওটা গাছের ব্লাড। এখানটা আমরা সেই লাইনটা পেয়ে যাব, দ্য ব্লিডিং বার্ক উইল হিল। ব্লিডিং বার্ক, বার্ক মানে গাছের ছাল, ব্লিডিং মানে রক্ত ঝরা। রক্ত ঝরা ছাল থেকে বা বাকল থেকে সেরে উঠবে। তুমি যদি কেটে দাও, সেই জায়গাটা কি হবে, আবার সেরে উঠবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং একদমই ভূমির কাছাকাছি, ক্লোজ টু দ্য গ্রাউন্ড মাটির কাছাকাছি, উইল রাইজ কার্ড গ্রিন টুইগ, সেখান থেকে গজিয়ে উঠবে কুঞ্চিত সবুজ কচি পাতা। কার্ড মানে কুঞ্চিত, কোচকানো, গ্রিন মানে সবুজ, টুইগ মানে কচি পাতা। মিনিয়েচার বাউজ হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেন টু ফর্মার সাইজ। ছোট ছোট শাখা, যদি সেগুলোকে কি করা না হয়, আনচেকড মানে সেগুলোকে ছেঁটে না দেওয়া হয়, আনচেকড মানে ছেঁটে যদি না দেওয়া হয়, উইল এক্সপ্যান্ড সেটা আবার প্রসারিত হয়ে উঠবে, বেড়ে উঠবে অ্যাগেন টু ফর্মার সাইজ, ঠিক তার আগের চেহারায়। যদি একটা গাছ বেড়ে উঠছে, তার গোড়া থেকে ছোট পাতা বা ডাল প্রশাখা গজাচ্ছে, গাছটা ধীরে ধীরে তুমি যদি কোনো কিছু ধারালো অস্ত্র দিয়ে তুমি যদি সেটাকে ছেঁটে না দাও, তাহলে দেখবে সেই গাছটা আবার ধীরে ধীরে তার আগের মতোই ফর্মার সাইজ বা আগের চেহারায় পরিণত হয়েছে। নো, না, দ্য রুট ইজ টু বি পুলড আউট অফ অ্যাঙ্কারিং আর্থ। মূলটাকে ওপরাতে হবে নোঙর করা ভূমির ভিতর থেকে। কি করতে হবে, গাছের মানে এবার আমি কি করতে বলছি, যে এতগুলো স্ট্যাঞ্জাগুলো মানে আগের স্ট্যাঞ্জাগুলো যেগুলো আমরা পেলাম, সেই স্ট্যাঞ্জাগুলোতে গাছের যে প্রতিরোধ ক্ষমতা, গাছের যে পোটেনশিয়ালিটি, সেই পোটেনশিয়ালিটিটা আমরা এতক্ষণ পর্যন্ত পেলাম। এবার কি পাবো, এইবার আমরা যে জিনিসটা পাবো কবিতার, তাহলে একটা গাছকে মারতে হলে আমাদেরকে কি করতে হবে, সেই জিনিসটা পাবো এরপর থেকে। নো, এই যে নো শব্দটা, এই নো শব্দটা কেন আসলো? এই নো শব্দটা আসার একটাই কারণ হচ্ছে যে দ্বিতীয় স্তবকের প্রথমেই এর যেটাকে একটা নাবাচক শব্দ, খুবই শক্তিশালী একটা শব্দ। এই শব্দটা, এই নো শব্দটার কারণ ব্যবহার করা, এর সরল অর্থ হলো তীব্র আঘাতে কেটে টুকরো টুকরো করে ফেলার মতো ভয়ঙ্কর পদক্ষেপও গাছকে সম্পূর্ণ ধ্বংস করতে পারে না। বুঝতে পারলে শুধু এই নো শব্দটার মানে, যে এতক্ষণ এতগুলো যে কাজ করলে, তুমি এত কিছু করলে, টুকরো টুকরো করে ফেললে, তার ফলেও তুমি গাছটাকে সম্পূর্ণ ধ্বংস করতে পারবে না বা পারলে না।
সম্পূর্ণভাবে ধ্বংস, হয়তো হ্যাঁ গাছটার ক্ষতি হলো কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হলো না। এই নো শব্দটা দিয়ে এটা বুঝিয়ে দিল। তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম দ্য পোটেন্সিয়ালিটি পাওয়ার অফ দ্য ট্রি। তারপরে আমরা পেয়ে যাব যে গাছটাকে সম্পূর্ণভাবে কীভাবে গাছটাকে সম্পূর্ণভাবে মারতে হবে, একটা গাছকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে গেলে কি কি পদক্ষেপ আমাদেরকে নিতে হবে, বাকি অংশটাই সেই আলোচনা। দেখ পেয়ে যাব। রুট মানে জানো, দ্য রুট ইজ টু বি পুলড আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ। অ্যাঙ্কর মানে হচ্ছে নোঙর। এখানে অ্যাঙ্করিং আর্থ বলতে মাটির নিচে চলে যাওয়া সেই শিকড় বা সেই শিকড় প্রশাখাগুলোকে তুমি বলতে পারো, গাছের শিকড়গুলোকে এখানে অ্যাঙ্করিং, যেহেতু মাটির নিচে এগুলো অনেকটা চলে যায়। তাহলে তোমাকে কি করতে হবে, দ্য রুট ইজ টু বি পুলড আউট, তোমাকে মূলটাকে ওপরাতে হবে। আর কি করতে, আউট অফ দ্য, কোথা থেকে, আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, নোঙর করা মাটির ভিতর থেকে। আর কি করতে হবে, ইট ইজ টু বি রোপড, এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে, রোপড, টাইড, এবং সেটাকে বাঁধতে হবে। আর কি করতে হবে, অ্যান্ড, এবং পুলড আউট, স্ন্যাপড আউট। পুলড আউট মানে তাকে টান দিতে হবে, এবং স্ন্যাপড আউট সেটা হয়ে যাবে খান খান। স্ন্যাপড আউট মানে হচ্ছে হিঁচড়ে টেনে তুলে ফেলা। জার্কড আউট উইথ ফোর্স মানে প্রচণ্ড জোরে টান দিয়ে টেনে তুলে ফেলা। স্ন্যাপড আউট, স্ন্যাপড আউট টান দিয়ে সেটাকে তুলে ফেলা। অ্যান্ড অর পুলড আউট এন্টায়ারলি, এবং কি করতে হবে, পুলড আউট এন্টায়ারলি, তাকে সম্পূর্ণভাবে টেনে তুলতে হবে। পুলড আউট টেনে তোলা, এন্টায়ারলি সম্পূর্ণভাবে, কোথা থেকে, আউট ফ্রম দ্য আর্থ কেভ, মাটির গুহা থেকে। কেভ মানে গুহা, মাটির সেই মাটির ভিতর থেকে টেনে তুলতে হবে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এবং তুমি দেখতে পাবে গাছের শক্তিটা বেরিয়ে আসবে। অর্থাৎ গাছের যে সমস্ত শক্তি, সেই শক্তিটা গাছের কাণ্ড এবং তার শিকড়গুলো মাটির সঙ্গে যে আঁকড়ে ধরে থাকে, সেই যে শক্তি সেইটা কি হবে, এক্সপোজড মানে সেটা বেরিয়ে আসবে। স্ট্রেংথ মানে গাছের দৃঢ়তার উৎস। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, গাছের দৃঢ়তার উৎস সেটা কি হবে, এক্সপোজড হয়ে যাবে, সেটা প্রকাশ পাবে, তুমি সেটা দেখতে পাবে। দ্য সোর্স, হোয়াইট অ্যান্ড ওয়েট, গাছের শক্তি, দ্য সোর্স সেই উৎসটা সেটা কীরকম, হোয়াইট অ্যান্ড ওয়েট, সাদা এবং ভিজে। দ্য মোস্ট সেন্সিটিভ, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, দ্য মোস্ট সেন্সিটিভ সব থেকে সংবেদনশীল অঙ্গ, সব থেকে সংবেদনশীল অংশ, হিডেন যেটা লুকানো ছিল, ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ বছর পর বছর ধরে মাটির নিচে। অর্থাৎ একটা শিকড়, একটা গাছ মনে করো 15 বছর 20 বছর বাঁচে বা 10 বছর বাঁচে, তাহলে তার শিকড়টা তো মাটির নিচেই থাকে। সেই শিকড়টা কি থাকে দেখবে, ভিজে থাকে, ভিজে ভাব থাকে, আর হোয়াইট থাকে, তাই না? তাহলেই তখন তুমি দেখতে পাবে সেই সব থেকে সংবেদনশীল অঙ্গ, দ্য মোস্ট সেন্সিটিভ, হিডেন যেটা লুকানো ছিল, ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ বছরের পর বছর ধরে মাটির নিচে। Then the matter of scorching and choking in sun and air, এরপর রোদ আর বাতাসে ঝলসানো, শ্বাসরোধ করা। তারপর কি করতে হবে, দ্য স্কর্চিং অ্যান্ড চোকিং মানে শ্বাসরোধ করে দেওয়া, স্কর্চিং মানে রোদে শুকিয়ে দেওয়া। তারপর কি হবে, দ্য ম্যাটার, তারপর যে কাজটা করতে হবে, স্কর্চিং শুকাতে হবে, চোকিং যেন শ্বাসরোধ হয়ে যায়, আর কোথায় দিতে হবে, ইন সান অ্যান্ড এয়ার
সূর্যালোকে রোদে রাখতে হবে আর বাতাসে রাখতে হবে। তাহলে কি হয়ে যাবে, সেই গাছের কাণ্ডটা বা শিকড়টা ব্রাউনিং অ্যান্ড হার্ডেনিং, ব্রাউনিং হার্ডেনিং, সেটা হয়ে যাবে বাদামি। আর কি হবে, শক্ত, টুইস্টিং, উইদারিং। টুইস্টিং মানে দুমড়ে মুচড়ে যাওয়া, উইদারিং মানে নিরস হয়ে যাওয়া। টুইস্ট মানে দুমড়ে মুচড়ে নিরস হয়ে যাওয়া, টুইস্টিং উইদারিং, দুমড়ে মুচড়ে নিরস হয়ে যাওয়া। তাহলে কি করতে হবে, টেনে তুললে শিকড়টাকে তাকে রোদে বাতাসে ফেলে রাখতে হবে, তাহলেই দেখতে হবে সেই শিকড়টা বা গাছের কাণ্ডটা কি হয়েছে, ব্রাউনিং হয়ে গেছে, বাদামি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে এবং দুমড়ে মুচড়ে নিরস হয়ে গেছে। এই সমস্ত প্রক্রিয়াগুলো তোমাকে করতে হবে, দেন ইট ইজ ডান, তাহলেই এটা সম্পূর্ণ হবে। তবে গিয়ে তুমি একটা গাছকে হত্যা করতে পারবে। বোঝা গেল বেঙ্গলি মানেটা? তাহলে তুমি যদি ভাবো একটা ছুরির আঘাতে কি করতে পারবে না, একটা গাছকে মারতে পারবে না, কারণ সেই গাছটা পৃথিবী থেকে বিভিন্ন জলীয় রস শোষণ করার পর কি হয়েছে, সে বেড়ে উঠেছে এবং সূর্যের আলো, বাতাস এবং জল পাওয়ার পর তার এবড়ো খেবড়ো ছাল থেকে নতুন পাতা গজিয়েছে। আর তাকে কি করো, টানো এবং ছোট মানে হ্যাঁচকা টান মারো এবং ছোট ছোট টুকরো টুকরো করো, তবুও কি হবে, তার সেই এবড়ো খেবড়ো ছাল থেকে সেরে উঠবে আর তার গাছের কাণ্ড থেকে নতুন পাতা এবং কচি কুচকানো পাতা এবং ছোট ছোট শাখা প্রশাখা গজিয়ে উঠবে। আর কি হবে, যদি তুমি তাকে যদি ট্রিম না করো, যদি আনচেকড অবস্থায় রেখে দাও, তাকে যদি ছেঁটে না দাও, তাহলে কি হবে, সে গজিয়ে গজিয়ে বড় হয়ে হয়ে আবার সে আগের জায়গায় পৌঁছে যাবে। তাহলে এতগুলো করার পরও তুমি মারতে পারলে না, তাহলে এবার মারতে গেলে কি করতে হবে, তোমাকে গাছের রুটটাকে, গাছের শিকড়টাকে টেনে তুলতে হবে এবং সেটা মাটির নিচে থেকে সম্পূর্ণভাবে হ্যাঁচকা মেরে টেনে তুলে ফেলতে হবে এবং তার জন্য কি তোমাকে দড়ি বাঁধতে হবে এবং সম্পূর্ণভাবে মাটির নিচে থেকে তাকে তুলে ফেলে, তাহলেই তুমি দেখতে পাবে যে গাছের শক্তির আসল উৎসটা কোথায়। এবং সেটা সেই সোর্সটা, সেই উৎসটা হচ্ছে সাদা এবং ভিজে এবং গাছের সব থেকে সংবেদনশীল অঙ্গ বা সংবেদনশীল অংশ, যেটা বছরের পর বছর মাটির নিচে লুকানো ছিল। তাহলেই কি হবে, তারপরে তোমাকে কি করতে হবে, সেটাকে সূর্যালোকে সেটাকে শুকাতে হবে, তারপরে সেটা বাদামি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে এবং দুমড়ে মুচড়ে নিরস হয়ে যাবে, তবে গিয়েই তুমি এটা একটা গাছকে মারতে পারবে, দেন ইট ইজ ডান, তাহলেই তুমি মারতে পারবে। এই যে কবিতাটা, এই কবিতাটায় কিলিং শব্দ যে ব্যবহার করা হয়েছে, কিলিং শব্দটা ব্যবহার করা মানে কাউকে হত্যা করা। এখানে হত্যা করা, একটা গাছকে মেরে ফেলা, হচ্ছে গাছই হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, আর মানুষই কি করছেন, সেই গাছকে একবারে মেরে ফেলছেন। এই যে মেরে ফেলাটা, এই মেরে ফেলাটাই হচ্ছে আয়রনি, যে মানুষ ঠিক যেন কীরকম, তোমরা একটা ছোট্ট কথা বলি, যে কথাটা তোমরা হয়তো গল্পে পড়েছো, যে কালিদাস প্রথম জীবনে এতটাই বোকা ছিলেন, যে ডালে বসে থাকতেন সেই ডালটাই তিনি বসে বসে কাটতেন, তিনি জানতেই পারতেন না। যদি কেটে ফেলতেন তাহলে কি হতো, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, যদি ওই ডালটাই কাটছে মানে কার ক্ষতি করছে, তো নিজে পড়ে যাবে আগে। ঠিক সেরকমই মানুষ কি করছে, মানুষ ট্রিকে হত্যা করছে না, সে বরঞ্চ যে ডিফরেস্ট্রেশন হচ্ছে, সেই ডিফরেস্ট্রেশনের ফলে মানুষ তার নিজের সোসাইটিকেই নষ্ট করছে, হিউম্যান বিইংসকে নষ্ট করছে। আমি এর আগে বলেছিলাম তোমাদেরকে যে তোমরা এখানে পার্সোনিফিকেশন পেয়ে যাবে। পার্সোনিফিকেশন অনেক জায়গায় রয়েছে, গাছকে এখানে ট্রিকেই পার্সোনিফাইজ করা হয়েছে। পার্সোনিফিকেশন আমি আগেও বলেছি যে পার্সোনিফিকেশন হচ্ছে এমন একটা যে ফিগার অফ স্পিচ দ্যাট গিভস হিউম্যান কোয়ালিটি টু লাইফলেস অবজেক্ট, যে ব্যক্তিগুণ আরোপ একটি বাক্যালঙ্কার যা প্রাণহীন জড়বস্তুকে ব্যক্তিগুণ আরোপ করে, এটা একটা জিনিস। তারপরে আয়রনি তুমি আগেই বলে দিলাম, গোটা কবিতাটাই একটা আয়রনি। তারপরে লেপ্রাস হাইড, ওই জায়গাটা আয়রনি ব্যবহার করা হয়েছে। আর একটা হচ্ছে সিম্বল। সিম্বল হচ্ছে, সিম্বল আমি কি আগেও বলেছি যে সিম্বল, এ সিম্বল ইজ এনিথিং দ্যাট
represents or suggests an idea, image, belief or action. প্রতীক হচ্ছে এমন কিছু যা কোনো ধারণা, প্রতিচ্ছবি, বিশ্বাস বা ঘটনাকে বোঝায়। এই কবিতাটা একটা সিম্বলিজম বা সিম্বলিক কবিতা। কারণ হচ্ছে এই কবিতায় গাছকে, আমি একটু বলে দিচ্ছি, দেখো মন দিয়ে শোনো, এই জায়গাটা একটু বোঝার আছে। গাছকে প্রথমেই সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে। কি? ট্রি অ্যাজ এ পাওয়ারফুল সিম্বল অফ গ্রোথ। আবার ট্রিকে কীভাবে গাছকে সিম্বল করা হয়েছে নেচার অ্যান্ড ইটস ডিস্ট্রাকশন স ম্যানস ফলি, বিকজ ইন ডিস্ট্রয়িং নেচার ম্যান ডিস্ট্রয়িং হিমসেলফ। মানে গাছকে নষ্ট করা মানে, এখানে গাছকে প্রকৃতির সঙ্গে সিম্বল মানে তুলনা করা হয়েছে। গাছ মানে হচ্ছে প্রকৃতি, আর প্রকৃতিকে নষ্ট করা মানেই মানুষ কাকে নষ্ট করছে? সে তার নিজেকে নষ্ট করছে। আবার গাছকে কি হিসাবে সিম্বলাইজ করা হয়েছে? জেনারাস হেল্পার হিসাবে ব্যবহার করা হয়েছে, খুব উদার একজন মানে সাহায্যকারী। আবার গাছের যে শিকড়টা, রুট, এইটাকে খুব ফার্মনেস, সিকিউরিটি অ্যান্ড স্ট্রেংথ হিসাবে এটাকে সিম্বলাইজ করা হয়েছে। গাছের শিকড়কে দৃঢ়তা, নিরাপত্তা এর প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। তাহলে বিভিন্ন সিম্বল এখানে ব্যবহার করা হয়েছে। আমরা তিনটে জিনিস এখানে পেলাম, একটা হচ্ছে পার্সনিফিকেশন, একটা আয়রনি, একটা সিম্বলিজম। এই তিনটে ফিগার অফ স্পিচ আমরা পেলাম এই কবিতার মধ্যে। এই কবিতাটা হচ্ছে একটা এনভায়রনমেন্টাল ইস্যু। এই কবিতাটা মানুষকে এনভায়রনমেন্ট হিসাবে, মানুষ এনভায়রনমেন্টটাকে যাতে ভালোভাবে রক্ষা করতে পারে, যাতে ডিফরেস্টেশনটা কম করে, যথেচ্ছভাবে বৃক্ষছেদন না করে, তার জন্য জি.এফ. প্যাটেল এই কবিতাটা লিখেছেন। তোমরা এনভায়রনমেন্টের উপরে কোনো প্রশ্ন হতেই পারে, তোমরা এনভায়রনমেন্টের উপর প্রশ্ন পেতে পারো এই কবিতাটা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমার কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করবে।